ব্যস্ত রাস্তার পাশে ছোট্ট কফি শপ, নাম দ্য সেন্ট্রাল ক্যাফে। সন্ধ্যাবেলায় সেখানে একে একে উপস্থিত হয়েছে 6 বন্ধু। সারাদিনের কাজ নিয়ে যত কথাবার্তা তর্ক সব চলছে। জয়ী আবার কোথায় ফ্যাসাদে পড়েছে তা নিয়ে কিছুটা চিন্তার ভাঁজ সবার কপালে। এর মাঝেই পরিস্থিতি হালকা করতে চ্যান্ডলার জোক বলে সবার মনোযোগ তার দিকে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ফিবিরও মন খারাপ। এরই মাঝে ছন্দপতন, কাপ ভর্তি হয়ে চলে এসেছে কফি, আর এরপরেই পরিস্থিতির হাওয়া বদল। সবার মন নিমিষে চাঙ্গা। বিখ্যাত টিভি সিরিজ ফ্রেন্ডসের আইকনিক কফি শপ দ্য সেন্ট্রাল ক্যাফে কে মনে আছে নিশ্চয়ই সবার। মান্নাদের গাওয়া গান কফি হাউস কিংবা বব ডিলানের কালজয়ী ওয়ান মোর কাপ অফ কফিকেও ভোলার উপায় নেই। ফ্র্যাঙ্ক সিনাট্রার দ্য কফি সং, জিমি ক্যাশের কাপ অফ কফি, বব মার্লের 1 কাপ অফ কফি, এলা মোর্সের 40 কাপস অফ কফি, কোনটা ছেড়ে কোনটার কথা বলবো? আচ্ছা, কফি নিয়ে আপনার প্রিয় গান কোনটা? কমেন্টে একটু জানান তো। সাহিত্যেও কিন্তু বাদ নেই। বালজাক থেকে বদলেয়ারের কথাতেও বারে বারে উঠে আসে লেখার টেবিলে ধোঁয়া ওঠা কফির কাপের প্রসঙ্গ। আর্নেস্ট হেমিংওয়ে তো বলেই বসেছিলেন, গুড কফি ইজ গুড ফর ইউ, it's the caffeine in it. Caffeine we are here, caffeine puts a man on her horse and a woman in his grave. ডিরেক্টর ডেভিড লিঞ্চ তো আরও এক কাঠি এগিয়ে। তার মতে ইভেন ব্যাড কফি ইজ বেটার দেন নো কফি অ্যাট অল। অনেকটা আমাদের নাই মামার চাইতে কানা মামা ভালো টাইপের। কফি এভাবেই সময়ের নানা বাঁকে হাঁটতে হাঁটতে রূপান্তরিত হয়েছে কালচার এবং লিটারারি আইকনে। 16শো শতাব্দীর অটোমান সাম্রাজ্যের প্রথম ক্যাফে থেকে শুরু হয়ে ইতিহাসের নানা অলিগলি ধরে হেঁটেছে সে। এমনকি কফি বিভিন্ন সময়ে রাজনীতির রোশানলে পড়েছে, ধর্মীয় বিধানের জাতাকলে পড়েছে। ইংল্যান্ডের নারীরা কফির বিরুদ্ধে আন্দোলন করেছে। এমনকি এই উপমহাদেশে কফি এসেছে জামার ভাঁজে লুকিয়ে। শুনতে অদ্ভুত লাগছে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, কফির শুরু থেকে এই পর্যন্ত আসার গল্পটা কিন্তু এমনই, রোমাঞ্চকর, সাসপেন্সে ভরা। আজকে সেই গল্পই হয়ে যাক। হাতে 1 কাপ কফি নিয়ে আপনিও সঙ্গী হয়ে যেতে পারেন আজকের জার্নির সাথে। নেভার মাইন্ড ইফ ইউ আর এ ল্যাটে, অ্যান এক্সপ্রেসো অর এ ক্যাপাচিনো টাইপ। এই কন্টেন্ট কফি লাভার হয়ে থাকলে জানি আপনি শুনবেন বারবার। শুরু করার আগে বলে রাখি, আমাদের ভয়েস অফ ঢাকায় আজ থেকে শুরু হতে যাচ্ছে ঠিক এমনই কিছু এপিসোড, যেখানে কোনো মারমার কাটকাট ভিডিও এডিট নেই। শুধু কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে উপভোগ করার মতো বিভিন্ন টপিকের গল্প আছে, বাসে হোক কিংবা বিছানায়। জাস্ট আপনার মোবাইলটা পকেটে বা বালিশের পাশে উল্টো করে রেখে উপভোগ করার আমন্ত্রণ সবার জন্য রইল। ফিরে আসি কফিতে। কফির জন্ম কোথায়? ইউরোপে, আমেরিকায়, না চীনে? ল্যাটিনেও তো হতে পারে, তাই না? কিন্তু শুনলে আশ্চর্য হবেন, কফির জন্ম কথিত অন্ধকার মহাদেশের আরও অন্ধকার দেশ ইথিওপিয়ায়। অন্ধকার বলতে অনুন্নত দেশের কথা বলছি আর কি। সেই 9ম শতকের কথা। ইথিওপিয়ায় বাস করত খালদি নামের এক রাখাল, যার কাজ একটাই, সকাল হলেই স্থানীয় মালিকের ছাগল নিয়ে মাঠে চলে যাওয়া। সারা দিন পশুগুলোকে মাঠে চড়িয়ে সন্ধ্যায় ওদেরকে মালিকের কাছে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে তার শান্তির ঘুম। এভাবেই চলছিল। একদিন খালদি খেয়াল করে গড়পড়তা দিনের তুলনায় ছাগলগুলো একটু বেশি ডান পিটে আচরণ করছে। প্রথম দিন সে বিষয়টা ওভাবে গুরুত্ব দেয়নি, কিন্তু কিছুদিন ধরে একই ঘটনার পুনরাবৃত্তি হয় সে খুঁজতে শুরু করে কেন ছাগলগুলো এমন আচরণ করছে। অনুসন্ধান করতে গিয়ে খালদি আবিষ্কার করে সাধারণ ঘাসলতা পাতার পাশাপাশি লাল জামের মতো একটি ফল খাচ্ছে তার ছাগলেরা, আর এই ফলই ছাগলগুলোর দুরন্তপনার কারণ। খালদি এই ফলের কয়েকটা ছিঁড়ে নিয়ে যায় স্থানীয় মসজিদের ইমামের কাছে।
মসজিদের ইমাম প্রথমে ভেবেছিলেন এগুলো হয়তো বিষাক্ত কোনো ফল, কিন্তু কই, তার ছাগলরা তো মারা যাচ্ছে না। কৌতূহলী হয়ে তিনি আর খালদি মিলে এই ফল কাঁচা খাওয়ার চেষ্টা করেন। কাঁচা খেতে না পেরে এরপর তারা আগুনে পোড়ান ফলগুলোকে, আর পোড়ানোর সাথে সাথেই আসতে থাকে জন্মনে এক ঘ্রাণ। পরে ফলগুলোকে সেদ্ধ করা হয়, এরপর পানির সাথে মিশিয়ে পান করতে শুরু করেন। ইতিহাস বলে এভাবেই নাকি পৃথিবীর মানুষ প্রথমবার পান করেছিল কফি। যেহেতু এই কফি পান করলে অনেকক্ষণ জেগে থাকা যায়, উদ্যম নিয়ে কাজ করা যায়, তাই মসজিদের ইমাম ও ছাত্ররা প্রতিদিনের আল্লাহর কাছে প্রার্থনার জন্য বেশ কার্যকরী এক উপাদান হিসেবে গ্রহণ করে কফিকে। ধীরে ধীরে আশেপাশেও ছড়িয়ে যায় এর নাম, জনপ্রিয় হওয়া শুরু করে কফি। কফির প্রশংসা ছড়িয়ে পড়তে থাকে আশেপাশের দেশগুলোতেও। কিন্তু আরেক গল্প আছে কফির আবিষ্কার নিয়ে। অনেকে বলেন খালদি নয়, কফি প্রথম আবিষ্কার করেছিলেন ইয়েমেনের এক সুফি সাধক গতুল আব্দুল নুরুদ্দিন আবুল আল হাসান আল সাদিল। এই সুফি সাধক একবার ঘুরতে ঘুরতে পৌঁছে যান ইথিওপিয়ায়। সেখানে এক গভীর বনে ঘোরার সময় তিনি কিছু পাখিকে অজানা লাল রঙের ফল খেতে দেখেন। তার পেটেও তখন খিদে। তিনি ভাবলেন যেহেতু পাখির ফলটা খাচ্ছে সেহেতু এই ফল বিষাক্ত নয়। আগ্রহী হয়ে তিনি নিজেও ফলটা খান এবং খাওয়ার পর ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠতে থাকেন। কিংবদন্তি অনুযায়ী পৃথিবীর মানুষের মধ্যে তিনি প্রথম স্বাদ পেয়েছিলেন কফির। কফির উৎপত্তি নিয়ে গল্পের কিন্তু এখানেই শেষ নয়। অনেকেরই ধারণা ইয়েমেনে ছিলেন ওমর নামের এক আধ্যাত্মিক মানুষ, যিনি অলৌকিক উপায়ে মানুষকে সুস্থ করে দিতে পারতেন। আস্তে আস্তে এই মানুষটির জনপ্রিয়তা বাড়ছিল। এর মাঝেই ঘটে এক ঘটনা। স্থানীয় শাসক কোনো এক কারণে ওমরের উপর বেজায় ক্ষেপে যান। ফলাফল ওমরকে নির্বাসন দেয়া হয়। জন্মস্থান মোকা থেকে তাকে পাঠিয়ে দেয়া হয় ওসাবের রুক্ষ মরুভূমিতে। সেখানে ক্ষুধার ঝালায় কাতর ওমর একদিন খুঁজে পান লাল রঙের কফি বীজ। কাঁচা ফল তেতো হওয়ায় খেতে না পেরে পরে পানির সাথে মিশিয়ে তিনি এই বীজ পান করেন, এবং কফি যেহেতু ক্ষুধা দূর করে তাই এই কফির কারণেই তার বেঁচে থাকার লড়াইটাও সহজ হয়। এই আবিষ্কারের কথা কোনোভাবে পরবর্তীতে মোকায় পৌঁছয়। তাকে দেশে ফিরিয়ে আনা হয়। বিচিত্র এই পানীয় খেয়ে ক্লান্তি দূর হয়ে যায় দেখে কফির নাম দেয়া হয় মিরাকল ড্রাগ, আর ওমরকে দেয়া হয় সেইন্ট উপাধি। আর বোধ হয় মোকা কফির নামের উৎপত্তিও এখান থেকেই। কিন্তু মুদ্রার উল্টা পিঠের মতো সুনামের পরে কিছু দুর্নামেরও মুখোমুখি হয় কফি। মুসলমানদের আবিষ্কার হলেও অনেক মুসলিম দেশে কফিকে একটু নিচু চোখেই দেখা হতো। কফি তখন বেশ জনপ্রিয়। 1475 সালে তুরস্কের কনস্ট্যান্টিনোপলে পৃথিবীর প্রথম কফি হাউস চালু হয়ে গেছে ততদিনে, যে কফি হাউসগুলোর নাম ছিল কাভে খানে। বলে রাখা ভালো, কফির তুর্কি নাম কাভে এসেছে আরবি কাহা থেকে। এর অর্থ যে পানীয় ক্ষুধা নষ্ট করে। পরে তা ইটালীয় ভাষায় হয়ে যায় ক্যাফে। ওই কফির দোকানগুলো পরবর্তীতে দৈনন্দিন আড্ডা জমায়েতের জায়গা হিসেবে জনপ্রিয়তাও লাভ করে। বেশ কিছু ক্যাফে চালু হয় মক্কায়ও। কিন্তু এরই মধ্যে ঘটে এক ঘটনা। 1511 সালে মক্কায় শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা কফি খাওয়া নিষিদ্ধ করেন। তাদের মতামত, এভাবে স্নায়ুকে সতেজ রাখা কোনো স্বাভাবিক বিষয় না। আবার ক্যাফে নিয়েও ছিল তাদের বিস্তর ভয়। মক্কার সে সময়কার গভর্নর খায়ের বেগ মনে করতেন কফির আড্ডায় মানুষজন যত বেশি একত্রিত হবে তত বেশি জানাশোনা হবে, তত বেশি তার শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলবে। আলটিমেটলি সরকারের পতন ঘটবে। অনেকটা বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশের হীরক রাজার বলা সেই লাইনের মতো, এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। সে কারণে জোর করে কফিকে হারাম ঘোষণা করেন গভর্নর খায়ের বেগ। এই নিয়ে সংঘাত হয় নানা পক্ষের মধ্যে। পক্ষে বিপক্ষে নানা আন্দোলন হয়, আর মাঝখান দিয়ে কেটে যায় 13টি বছর।
1524 সালে ওসমানীয় সুলতান প্রথম সেলিম ফতোয়া জারি করে কফি খাওয়া আবার চালু করেন এবং খায়ের বেগকে ফাঁসিতে ঝোলানো হয়। তখন মক্কায় কফি নিয়ে কবিতাও লেখা হয়, এই যেমন ইন প্রেইজ অফ কফি। কবিতাটার বাংলা করলে দাঁড়ায় অনেকটা এই রকম: প্রিয় কফি, সুগন্ধি প্রিয় পানীয়, তুমি দুশ্চিন্তা করো দূর। তুমি তো মানুষের আরাধ্য বস্তু, যারা জ্ঞানের অন্বেষণে যাচ্ছে বহু দূর। তাদেরকে শান্ত করে তুমি নিশ্চিন্ত করো তাদের সুস্বাস্থ্য। আর আল্লাহ মূলত এমন মানুষকেই পছন্দ করেন, নিজের আরাম উপেক্ষা করে যারা প্রজ্ঞার পথে নির্বিঘ্নে চলেন। কালির মতো কালো কিন্তু কস্তুরীর মতো সুগন্ধি, শুধু যে পান করে কেবল সেই জানতে পারে সত্যি। যারা তোমাকে নিন্দা করে তাদের বোকামির নেই সীমা, এবং যখন তারা তৃষ্ণার্ত হয় আল্লাহ তাদেরকে বোঝান তোমার মহিমা। ও কফি আমাদের সম্পদ, পৃথিবীর যেখানেই এটি জন্মায় সেখানকার মানুষেরা খাঁটি এবং সৎ। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? মোটেও না। ঘটনা হচ্ছে এর কিছু বছর পরে কফি খাওয়া আবার নিষিদ্ধ করা হয়। মক্কা এবং আশেপাশের অঞ্চলগুলোতে যত ক্যাফে ছিল প্রশাসনের লোকজন সেগুলোকে ভেঙে মাটির সাথে পুরো মিশিয়ে দেয়। তবে এসব করেও কফির জনপ্রিয়তা কমানো যায়নি এক রত্তি। 16 শতকের মধ্যেই সিরিয়া, তুরস্ক, পারস্য, মিশরের মতো দেশগুলোতে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে কফি। হজের সময় যখন সারা পৃথিবী থেকে বহু মানুষ মক্কায় আসত, তাদের কাছেও ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এই পানীয়। আর যে কারণে ইথিওপিয়া থেকে কফির বীজ এনে বণিকেরা এই সময়টাতে তুমুল ব্যবসা করা শুরু করেন। ধীরে ধীরে কফির সুনামের সুঘ্রাণ যেতে থাকে সবখানে। হজ ছাড়া অন্যান্য কারণে বিদেশ থেকে যারা এসব দেশে আসতো তারাও কফির ফ্যান হয়ে যেতে থাকে ক্রমশ। তাদের কাছে কফি পরিচিত হতে থাকে অ্যারাবিয়ান ওয়াইন নামে। মধ্যপ্রাচ্য থেকে খুব দ্রুতই কফির জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বলকান, ইতালি থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন অঞ্চলে। পশ্চিমে আমেরিকা এবং লাতিন আমেরিকায় কফির প্রচলন ঘটায় ডাচেরা। 1720 সালে লাতিন আমেরিকায় কফির চাষ শুরু হয়। ওদিকে ইন্দোনেশিয়া ছাড়িয়ে প্রাচ্যের বিভিন্ন দেশেও দ্রুতই সবার নজর কাড়ে কফি। এখানেও আছে একটা মজার বিষয়, কফি নিয়ে মধ্যপ্রাচ্যে যেমন বয়কট কালচার হয়েছিল তেমনটা হয়েছে ইউরোপেও। অনেকেই জানেন 1615 সালের দিকে ইতালির ভেনিসে কফি নিয়ে আসে ভূমধ্যসাগরীয় নাবিকেরা। বাণিজ্য করতে এসে তারা সাথে করে নিয়ে আসে কফি। স্থানীয়রা সেই কফির স্বাদ পায় এবং রাতারাতি এই কফি ইউরোপে জনপ্রিয় হওয়া শুরু করে। এবং তখনই ঘটে একটা ঘটনা। একে তো কফি আবিষ্কারের সাথে মুসলমানদের নাম জড়িত, অন্যদিকে এই কফি খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে বহুল ব্যবহৃত পবিত্র পানীয় রেড ওয়াইনের জায়গা দখল করে নিচ্ছিল ধীরে ধীরে। তাই কট্টর ক্যাথলিকরা উঠে পড়ে লাগে কফিকে নিষিদ্ধ করার জন্য। তারা একে বলে ডেভিলস ড্রিঙ্ক। যে কোনো অনুষ্ঠানে এর ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করা হয় এবং এই পানীয় পান করলে ধর্মভ্রষ্ট হয়ে যাবে মানুষ, এই বলেও বিধান দেয়া শুরু করে কেউ কেউ। কিন্তু এসব করেও ঠেকিয়ে রাখা যায়নি কফির জনপ্রিয়তা। কফি নিয়ে দুই পক্ষে থাকা মানুষের মধ্যে সংঘাত ক্রমশ বাড়তে থাকলে এগিয়ে আসেন তৎকালীন পোপ অষ্টম ক্লেমেন্ট। তিনি কফি পান করেন এবং এতটাই খুশি হয়ে যান তিনি ঘোষণা দেন কফি সবাই পান করতে পারবে। তারপর থেকে ইউরোপে কফি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে জনপ্রিয় হওয়া শুরু করে। ধর্মের বিধান দেখিয়ে কুৎসা রটনাও হয়ে যায় বন্ধ। যারা একসময় কফির বিরোধিতা করেছিল তারাও ধীরে ধীরে হয়ে যায় ওই কফিরই অনুরাগী। কফি আসে দ্য গ্রেট ব্রিটেনে। ব্রিটেনে কিভাবে কফি জনপ্রিয় হয়েছিল সেই গল্পটা বলার আগে একটা বিখ্যাত কেসের ঘটনা জানাই আপনাদের। আপনিও এই ফাঁকে গিয়ে এক কাপ কফি বানিয়ে নিয়ে আসুন, না হয় আরাম করে কফির কাপে চুমুক দিয়ে এরপরই না হয় শুনুন ঘটনাটা। যদি বিখ্যাত টিভি সিরিজ ব্রেকিং ব্যাড দেখে থাকেন তাহলে আমেরিকার নিউ মেক্সিকো প্রদেশের আলবাকার্কি শহরকে আপনার চেনার কথা।
আলবাকারকি শহরের ৭৯ বছর বয়সী স্টেলা লাইবেক নামের এক ভদ্রমহিলা কফি কিনতে যেয়ে মোটামুটি ইতিহাসের অংশ হয়ে যান। ১৯৯২ সালের ঘটনা। স্টেলা তার নাতিকে নিয়ে গাড়িতে করে গিয়েছিলেন কাছের এক ম্যাকডোনাল্ডস আউটলেট থেকে কফি কিনতে। তিনি যখন গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে কফি নিচ্ছিলেন তখন তার নাতি ভুল করে গাড়িতে টান মারে। গাড়ির ঝাঁকুনিতে প্রায় ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কফি বৃদ্ধা স্টেলার কোলে পড়ে যায়। ফলাফল 3rd ডিগ্রি বার্ন। স্টেলা হাসপাতালে ভর্তি হন, তার শরীরের ৬% পুড়ে যায়। মজার ঘটনা কিন্তু এর পরে। স্টেলা ম্যাকডোনাল্ডসের কাছে $২০,০০০ ক্ষতিপূরণের মামলা করে। বলাই বাহুল্য, ম্যাকডোনাল্ডস সাফ জানিয়ে দেয় তারা কোনো টাকা পয়সা দিতে পারবে না। পরবর্তীতে স্টেলার ক্ষতিপূরণ হিসেবে আদালত $2 লক্ষ জরিমানা করে ম্যাকডোনাল্ডসকে। এখানেই শেষ নয়, আদালতের বিভিন্ন মারপ্যাচে ম্যাকডোনাল্ডস ক্ষতিপূরণ হিসেবে দেয় আরও $২৭ লক্ষ। এই মামলার ঝক্কি ঝামেলা শেষ হওয়ার পর ম্যাকডোনাল্ডস কী করেছিল জানেন? তারা তাদের কফির তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে নিয়ে এসেছিল, যাতে করে শরীরে কফি পড়ে আর কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। ফিরে আসি কফির ইতিহাসে। অটোমান সাম্রাজ্য এবং মধ্যপ্রাচ্য থেকে ব্রিটেনের নানা প্রয়োজনে আসা মানুষেরা ক্রমশ কফিকে জনপ্রিয় করা শুরু করে ভূগোলের এই অংশে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, ব্রিটিশরা বরাবরই চা পানের জন্য সর্বজন বিদিত। সেখানে কফি জনপ্রিয় হওয়া অসাধ্য সাধন করার মতোই একটা বিষয়। যুক্তরাজ্যের বিখ্যাত নেভাল অ্যাডমিনিস্ট্রেটর স্যামুয়েলস পেপিসের ডায়েরি ঘেঁটে জানা যায় ব্রিটেনে প্রথম কফি হাউস স্থাপিত হয় ১৬৫২ সালে। প্যাসকিউ রোসে নামের এক আর্মেনিয়ান ভদ্রলোক চালু করেন এই ক্যাফে, এবং তিনি যে ক্যাফে কালচার শুরু করেন সেটি ধীরে ধীরে দখল করতে থাকে সবকিছু। ১৭ শতকের শেষ দিকে এসে লন্ডনের শতাধিক কফি হাউস হয়ে যায়। এর কিছু বছরের মধ্যেই সংখ্যাটি ছাড়িয়ে যায় হাজারে। লন্ডনের যাপিত জীবনে এই কফি হাউসগুলোর ভূমিকা কতটুকু ছিল সেই প্রসঙ্গে একটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন পুরোটা। সেজন্য তাকাতে হবে লন্ডনের স্টক এক্সচেঞ্জ সেক্টরের দিকে। ১৭ শতকের শেষে এবং ১৮ শতকের শুরুতে ব্রিটেনের স্টক ব্রোকার এবং ট্রেডারদের সিংহভাগকে ব্যান করা হয় রয়্যাল এক্সচেঞ্জ থেকে। তাদের অপরাধ একটাই, বাজে ব্যবহার। এই মানুষেরা যেহেতু রয়্যাল এক্সচেঞ্জে ঢুকতে পারছে না, তাই তারা কুল কিনারা না পেয়ে কফি হাউসে এসে তাদের বিজনেস মিটিংগুলো করা শুরু করে। বিশেষ করে এই কাজগুলোর জন্য জোনাথনস কফি হাউস সে সময় বেশ জনপ্রিয় হয়। ব্রোকার আর ট্রেডার্সদের মিটিং এক সময় এমন পর্যায়ে পৌঁছে যায় এই ক্যাফেগুলোই রূপান্তরিত হয় ইনফর্মাল স্টক মার্কেটে, এবং এখান থেকে পরবর্তীতে জন্ম নেয় লন্ডন স্টক এক্সচেঞ্জ। যদি কফি হাউস না থাকতো তাহলে লন্ডনের স্টক এক্সচেঞ্জ কালচার কতটুকু কিভাবে গড়ে উঠত তা নিয়ে প্রশ্ন থেকে যায়, এবং এখান থেকে বুঝতে পারা যায় লন্ডনের আবহমান পরিস্থিতিতে কফি ও কফি শপ রেখেছিল ঠিক কতটা প্রভাব। আবার এই লন্ডনেরই এক ঝাঁক মহিলা একবার পিটিশন দায়ের করেছিল কফির বিরুদ্ধে। সেই গল্প একটু পরে বলবো, বরং কফি হাউস বলতে মান্নাদের গানের যে কফি হাউসের কথা প্রথমে মাথায় আসে, সেই কলকাতা অর্থাৎ উপমহাদেশে কফি কবে থেকে এলো সেই গল্পটা বলি। ১৬ শতকের কথা। ভারতের এক সাধু বাবা বুদান একবার গেলেন মক্কায়। যাওয়ার পথে ইয়েমেনে তিনি প্রথমবার কফি দেখেন এবং পান করেন। এমন এক সময়ের কথা বলছি যখন আরবরা খুব কড়াভাবে কফির চাষাবাস কন্ট্রোল করছে। কফি যাতে দেশ ছেড়ে বাইরে যেতে না পারে, তারা যাতে একচেটিয়াভাবে কফির বাণিজ্যে মনোপলি বজায় রাখতে পারে, সেটাও তারা নিশ্চিত করছে কড়া নজরদারির মাধ্যমে। এমন এক সিরিয়াস সময় বাবা বুদান কফির সংস্পর্শে আসেন, কফি পানে মুগ্ধ হন এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেন যেভাবেই হোক এই কফিকে ভারতবর্ষে নিতেই হবে। কথিত আছে সবার চোখের আড়ালে বাবা বুদান তার পোশাকের মধ্যে লুকিয়ে 7টি কফির বীজ নিয়ে আসেন ভারতে। কর্ণাটকের চিক্কামাগালুরু পাহাড়ে তিনি সেই বীজগুলোকে পুঁতে দেন। ব্যাস, ভারতে শুরু হয় কফির আনুষ্ঠানিক চাষ। ভাবা যায়? আচ্ছা, ব্রিটেনের নারীরা কিন্তু কফির বিরুদ্ধে পিটিশনও জারি করেছিল। ইংল্যান্ডে যখন ধীরে ধীরে কফি হাউসগুলো সরগরম হচ্ছে, তখন একটা ব্যাপারে তখনকার নারীরা বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। সেটি হচ্ছে এই কফি হাউসগুলোতে নারীদের কোনো প্রবেশাধিকার ছিল না, শুধুমাত্র পুরুষরাই যেতে পারত এই কফি হাউসগুলোতে। ১৬৯৬ সালে মেয়েদের এই চাপা ক্ষোভ উঠে আসে ম্যারি অ্যাস্টেলের বই অ্যান এসে ইন ডিফেন্স অব দ্য ফিমেল সেক্স বইতে।
যেখানে তিনি লেখেন, কফি হাউসের পুরুষেরা বাড়িতে থাকলেও তাদের মন পড়ে থাকত কফিতে। সংসারের প্রতি তাদের কোনো গুরুত্বই নেই। সংবাদপত্র, ভোট কিংবা গ্যাজেটের সাথেই তাদের যেন সব সম্পর্ক। কফির আড্ডায় ডুবে থেকে তারা ফাঁকি দিচ্ছে নিত্যদিনের সব দায়িত্বকে। দেশের জন্য জীবন দিতে হলেও তারা হয়তো দিতে পারবে, কিন্তু নিজের পরিবারের জন্য দুপা হাঁটতে তারা পারবে বলে মনে হয় না। অ্যাস্টেলের লেখার সাথে একমত পোষণ করে ফুঁসে ওঠে সে সময়কার লন্ডনের নারীরা। পুরুষেরা যে দিনের বিশাল এক অংশ নিয়ে কফি হাউসেই পড়ে থাকে, এই বিষয়টা পাল্টানোর জন্য 1674 সালে কফির বিরুদ্ধে এক পিটিশন জারি করেন নারীরা। তাদের দাবি, তাদের স্বামীরা সংসারের কোনো দায়িত্বই পালন করছে না। তাও আবার কিসের জন্য? কেবল এক কাপ নোংরা, কালো, তিক্ত, গন্ধযুক্ত কাদাপানির জন্য। তখন এই পিটিশন কিন্তু বেশ আলোচনার জন্ম দিয়েছিল পুরো ইংল্যান্ডে। যদিও তাতে অবস্থা খুব একটা পাল্টায়নি, বরং পরবর্তীতে কফি হাউসগুলোতে প্রবেশাধিকার পাওয়ায় নারীরাও মজেছে কফির কাপের উষ্ণ চুমুকে। এবং ঠিক এভাবেই কফিকে যতই চেপে ধরার চেষ্টা করা হয়েছে, কফি ততই সব কিছুকে ছাপিয়ে হয়েছে আরও জনপ্রিয়। যে কারণেই এখন এই সময়ের পরিসংখ্যান অনুযায়ী সারা পৃথিবীতে প্রতিদিন 2 বিলিয়ন কাপ কফি খায় মানুষজন। কফি কনজিউম করা মানুষের সংখ্যা যদিও ইউরোপ আর আমেরিকাতে বেশি, তবে ইদানিং বাংলাদেশ, ভারত কিংবা চায়নাতেও বাড়ছে সেই সংখ্যা। 2024 সালের হিসেব অনুযায়ী গ্লোবাল কফির বিজনেস এখন $200 বিলিয়ন। ব্রাজিল, ভিয়েতনাম, কলম্বিয়া কিংবা ইথিওপিয়ার মতো দেশগুলোর অর্থনীতি অনেকটুকুই টিকে আছে কফির ওপর ভিত্তি করে। সারা পৃথিবীতে 125 মিলিয়ন মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছে কফি বিজনেসের সাথে। অপরিশোধিত তেলের পর কফি দ্বিতীয় পণ্য যেটা সবচেয়ে বেশিবার ট্রেড করা হয় গোটা বিশ্বজুড়ে। বাংলাদেশেও 2015 সালের পর জনপ্রিয় হওয়া শুরু হয়েছে কফি, এবং কফি প্রেমীর সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। কফির স্বাদ ও সুঘ্রাণের পাশাপাশি এর টেক্সচারের নিরিখেই মূলত কফির শ্রেণী বিভাজন হয়। যেমন এসপ্রেসো মেশিনে হাই প্রেশারে কফি তৈরি হয়। এসপ্রেসো মেশিন ছাড়াও ফ্রেঞ্চ প্রেস, ড্রিপ, কোল্ড ব্রিউ ইত্যাদি পদ্ধতিতেও কফি তৈরি হয়। তবে এখানে একটা বিষয় জানিয়ে রাখা ভালো, কফি শপ বা ক্যাফেতে আমরা যে কফি খাই তার অধিকাংশই শুরু হয় কফি শট দিয়ে। এই কফি শট মূলত এসপ্রেসো মেশিনে করা 1 আউন্স কালো কফি, যাতে প্রায় 40 মিলিগ্রাম ক্যাফেইন থাকে। এই কফি ব্ল্যাক কফি হিসেবে অথবা এর সাথে দুধ, ক্রিম, ক্যারামেল, চকলেট ইত্যাদির সঠিক মিশ্রণে বহু ধরনের কফি তৈরি করা হয়। কফি তৈরি করাও কিন্তু একটা আর্ট। এই যেমন এসপ্রেসো। 19 শতাব্দীর দিকে ইতালিতে উৎপন্ন বহুল জনপ্রিয় এই কফিকে শর্ট ব্ল্যাকও বলা হয়। জনপ্রিয় এই কফি মূলত সামান্য গরম পানিতে গাঢ় কফির একটা মিশ্রণ। 1 আউন্স পরিমাণের এই কালো নির্ভেজাল কফিতে সঠিক ফ্লেভার আনতে উৎকৃষ্ট মানের কফি বিনের সঙ্গে প্রয়োজন হয় বিশেষ দক্ষতার। একটু এদিক ওদিক হলেই নষ্ট হয়ে যেতে পারে কফির স্বাদ। একইভাবে ডাবল এক্সপ্রেসো, লং ব্ল্যাক, মোকা, ফ্রাপুচিনো, আমেরিকানো, অ্যাফোগাতো নামের কিন্তু কোনো শেষ নেই। কফি কেউ চিনুক আর না চিনুক, ক্যাপুচিনো সবারই চেনা। মূলত এসপ্রেসো ভিত্তিক এই কফিটির নাম এসেছে অস্ট্রিয়ার কাপুজিনার থেকে। জানা যায় ইটালির কাপুচিন ধর্মযাজকদের খয়েরি রঙের বিশেষ পোশাকের সঙ্গে মিল আছে বলেই এই কফিকে কাপুচিনো বলা হয়। আবার ইতালিয়ান শব্দ লাতের অর্থ মিল্ক কফি। যারা দুধ সহ কফি চান কিন্তু বেশি কড়া কফি খেতে চান না, তাদের জন্য আদর্শ অপশন হতে পারে লাতে। দুধের অনুপাত এসপ্রেসো শটের দ্বিগুণ হওয়ায় এতে তেমন তিতকুটে ভাব থাকে না। আমেরিকানোর ভাবটা কিন্তু আবার আলাদা। এসপ্রেসোর তিতকুটে স্বাদ সইতে না পেরে মার্কিনরা এই কফির সাথে পানি মিশিয়ে খেত, তাই এই কফির নাম হয়ে যায় আমেরিকানো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকেরা সজাগ থাকার জন্য এই কফি পান করত সবচেয়ে বেশি। দুধ বা ক্রিম মেশানো কফিগুলোর মধ্যে ফ্ল্যাট হোয়াইটের অবস্থান উঁচুতে। এই কফি নিয়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দুই পক্ষেরই দাবি তারাই নাকি প্রথম আবিষ্কার করেছে এই কফি। অনেকেই জানেন মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় বিভিন্ন ধর্মীয় বয়ানের মূল অনুষঙ্গ ছিল কফি। তুর্কি ভাষায় কফি হাউসগুলোকে বলা হয় বিপ্লবীদের সংগঠিত হওয়ার জায়গা। শুধু তাই না, নিত্যদিনের বিনোদনেরও একটি অবিচ্ছেদ্য অংশ ছিল এই কফি হাউসগুলো। কফি হাউসগুলোর সে সময়ের নাম ছিল স্কুল অব ওয়াইস বা বিজ্ঞদের পাঠশালা। কফি হাউসগুলোর এই কালচারাল হাব হওয়ার বিষয়টা বজায় আছে এখনও। কফি
সামাজিকতার একটা অংশ বলে কফির নামই হয়ে গিয়েছে সোশ্যাল লুব্রিক্যান্ট। যে কারণেই তাই এটা নিঃসন্দেহে স্বীকার এবং বিশ্বাস করতে হয়, কফি নিছক মামুলি কোনো পানীয় না থেকে ক্রমশ পরিণত হয়েছে কালচারাল আইকনে। বিনোদন থেকে বিপ্লব, চিন্তা থেকে আন্দোলন, কফি ট্যুরিজম থেকে ইকোনমিক পাথফাইন্ডার, সবখানেই কফির আছে সরব একটা ভূমিকা। কেউ কি কখনো ভেবেছিল ইথিওপিয়ার কোনো এক তেপান্তরের কিছু অবলা প্রাণীর খাদ্য থেকে শুরু হয়ে কফির এই যে জার্নি, তা হবে এতটা মেমোরেবল? সারা দিনের সংগ্রাম শেষে ঘরে ফিরে নিজের প্রিয় আরাম কেদারায় গা এলিয়ে প্রিয় কফিতে চুমুক দেওয়ার মতো রিফ্রেশিং হবে যে পুরো গল্পটা, তাও কি কারো চিন্তায় এসেছিল?